স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো গুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 27 বছর। বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে, যার শাস্তি কমপক্ষে 14 বছরের কারাদণ্ড? আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটাকে উপস্থাপন করবে। এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? দর্শক, অস্ত্র পাওয়া গেল উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে, এটিও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবার তাই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যেই 30 বছরের আগে কেউ সরকারি অস্ত্রের লাইসেন্স পান না, তাহলে 27 বছর বয়সে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কী করে পেলেন এই লাইসেন্স? বিস্তারিত আরও দেখুন এই তথ্যে কি বলছেন। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটাকে উপস্থাপন করুক। 71-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল 1971-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে 71-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। জনগণ যদি এনসিপি কে ভোট দেয় চলে যাবে সরকারের, কোনো সমস্যা না থাকলে। জামাত ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে। ওই ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে যাবে, জনগণ কাকে ভোট দিবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে। তো বলার ক্ষেত্রে তার বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার। তো তাদের মতো ভাবতে দেন। এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটাকে উপস্থাপন করুক। ম্যাগজিন আছে, পিস্তল কোথায়, পিস্তল থাকলে গুলি কোথায়, তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে। এবং জেলা প্রশাসক যেটা দেয়, তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থাটা ক্লিয়ার করবে যে তাকে কখন। এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারে, আর বর্তমান সরকারের বয়স যদি 1 বছর পার না হয়, তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুকু, তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব, তখন ওইটা যখন সমাধান হবে না, আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি। জুলাইয়ের ঘোষণাপত্র 71-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল 1971-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে 71-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। এবং 71-এ আমাদের ভূমিকা ছিল না, এখানে আমাদের ভূমিকা আছে। অতএব 71-কে মাইনাস করো, এইটাকে 71-এর চেয়ে বেশি সত্যি করো। অন্যান্য ইস্যুতে চলে যাচ্ছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। প্রত্যেকটা দলকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা দলকে। এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। বাংলাদেশের মহা করিতকর্মা ছাত্র উপদেষ্টা, সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে। অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্য নাকি AK-47 এর লাইসেন্স আছে। কাজেই তার সেই লাইসেন্স করা AK-47 এর বন্দুকের গুলি নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল 7টায়, রোববার দিন সকাল 7টায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয়। আসিফ মাহমুদ বলেন, ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছেন বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে। কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয়, আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন। আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রী বা যে কোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে, বিমানবন্দরে যেই ব্যাগটি হ্যান্ডব্যাগ, মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন, হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা,
সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল? প্রশ্ন কি শুধুই সেখানে শেষ? কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে? বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের? তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর 7টায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে, মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি দেখছি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত 8:30টার পর প্রথম এই খবর করেছে এবং খবরে তারা বলেছে যে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে, বন্দুকের লাইসেন্স আছে, সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি, তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে। আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে? বিপ্লবের পর, অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয়, তাতে এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে। আর যদি বন্দুক নিয়েই, মানে অস্ত্রশস্ত্র নিয়েই তিনি প্লেনে উঠতে চাইতেন, তাহলে আর অস্ত্রটা রেখে আসবেন কেন? ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে? মানে আমি না হিসাবই মিলাতে পারি না। মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি, ক্যাবিন ব্যাগটি, আপনার হ্যান্ড ব্যাগটি, বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি, তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে? মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না? ভুলে গেলে তো চলে। দর্শক, হয়তো বা উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে গিয়েছে যে এখনও দেশে একটি নির্দিষ্ট আইনের মধ্যেই আছেন। তবে এই ম্যাগাজিন নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি বিচলিত নন। তিনি যে সকল উত্তর দিলেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তার উত্তর সহকারী একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুপ্রেরণা পেয়ে থাকি। দর্শক, প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার দর্শক, আপনাদেরকে বলে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তারা ছিল অনেক বন্ধুত্ব, তাদের সম্পর্কটা ছিল। আর সেখান থেকে একে অপরকে চাইছেন দেশের তরে দেশে নিয়ে এসে নতুন রাজনৈতিক মাঠ তৈরি করতে। আর সেজন্যই চক্রান্ত করে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা চাচ্ছেন সেনাপ্রধান। তবে এরই মধ্যে এমন একটি ঘটনা উপদেষ্টা আসিফ মাহমুদের, এই ঘটনাটি